আরে বাহ, কলকাতা নাইট রাইডার্সের তো দারুণ কামব্যাক হচ্ছে। আইপিএল এর প্রথম 6 ম্যাচে যেই দলটা একটা ম্যাচও জেতেনি, বৃষ্টির কারণে ভেসে যাওয়া ম্যাচ থেকে 1 পয়েন্টই যাদের প্রাপ্তি ছিল, সেই কেকেআর কিনা সর্বশেষ 3টা ম্যাচই টানা জিতল। এবং আজকে তারা হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে 10 বল হাতে রেখে 7 উইকেটের ব্যবধানে, যেই সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বশেষ 5টি ম্যাচ জিতেছিল। ফলে অমন দলের বিপক্ষে কেকেআরের এমন জয় নিঃসন্দেহে তাদেরকে আত্মবিশ্বাস যোগাবে। প্লে অফে খেলার সম্ভাবনাটা তো কেকেআরের এখনো কাগজে কলমে টিকেই আছে, যদিও তারা পয়েন্ট টেবিলের 8 নম্বরে 7 পয়েন্ট নিয়ে। আর ওইখানটাতে 3 নম্বরেই রয়েছে 12 পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের যে ম্যাচটা হলো, যেই ম্যাচটা আসলে এক অর্থে কেকেআরের জন্য একটু প্রতিশোধেরও, কেননা ঘরের মাটিতে ম্যাচটা ইডেন গার্ডেন্সে তারা সানরাইজার্সের কাছে হেরে গিয়েছিল বেশ আয়াসেই, মানে 65 রানে বড় একটা ব্যবধানেই। এই ম্যাচটাতে তারাও আবার বড় ব্যবধানেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে এক অর্থে একটা প্রতিশোধ নিল। ম্যাচটা যে হলো সেইখানে আসলে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো আলোচনা করছি, আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। কলকাতা নাইট রাইডার্সের সামনে টার্গেট ছিল 166 রান, এবং এই টার্গেটে পৌঁছতে তাদের তেমন কোনো অসুবিধাই হয়নি। আসলে শুরুতেই ওই টোনটা সেট করে দিয়েছেন ফিন অ্যালেন। তিনি বেশি রান করেননি, তিনি আউট হয়ে গিয়েছেন পাওয়ার প্লের মধ্যেই। ইনফ্যাক্ট প্যাট কামিন্সের করা সেকেন্ড ওভারটাতেই, কিন্তু তার আগে ধরেন কামিন্সের সেই ওভারেই 2টা ছক্কা মারলেন, 2টা 4 মারলেন, শেষে গিয়ে তিনি আউট হলে ওই যে টোনটা সেট করে দিয়েছেন, পাওয়ার প্লেতে কলকাতা নাইট রাইডার্স কিন্তু 1 উইকেট হারিয়ে 71 রান তুলে ফেলে। এবং ওইখান থেকে তাদের আর 166 রানের টার্গেটটা অত বড় মনে হয়নি। আজিঙ্কা রাহানের সঙ্গে আঙ্কুশ রঘুবংশীর এরপরে একটা পার্টনারশিপ হয়েছে, সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে যখন 36 বলে 43 রান করা রাহানে আউট হন। কিন্তু সেটা সত্ত্বেও তো যখন তিনি আউট হন, শেষ 5 ওভারে আর 33 রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। এরপরে সেই 43 বলে 57 রান করা রঘুবংশীও আউট হয়েছেন। জিততে অবশ্য কেকেআরের কোনো অসুবিধা হয়নি, কোনো সংশয়ের মধ্যেও তাদের জয়টা আসলে পড়েনি। 10 বল হাতে রেখে 7 উইকেটে তারা ম্যাচটা জিতে নিয়েছে। এখন কলকাতার এই ব্যাটিং ইনিংসে যে এত অনায়াসে তারা জিতে গেল, সেইটা অত অনায়াস নাও হতে পারত যদি এসআরএইচ এর স্কোরটা আরো বড় হতো, এবং আরো বড় তাদের হতেই পারত। ইনফ্যাক্ট সানরাইজার্স হায়দ্রাবাদের স্কোরটা 200 না হওয়াটা ভীষণ রকম হতাশাজনক। এখন একটা দলে 165 রান করেছে, অল আউটই হয়ে গিয়েছে 19 ওভারে, 1 ওভার বাকি থাকতে, সেইখানটাতে 35 রান বাকি 200 হতে। আমি কেন বলছি যে এটা আসলে হতাশাজনক? হতাশাজনক যখন আপনি দেখবেন যে তাদের ইনিংসের ওই 2টা পার্ট, যেই দলটা এই 9th ওভারে 1 উইকেটে 105 রানে পৌঁছে গিয়েছিল, সেই দলটা এরপরের 10.1 ওভারে মাত্র 60 রান তুলতে শেষ 9টা উইকেট হারিয়ে ফেলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের এই যে একটা ভয়াবহ ব্যাটিং ধস, সেই কারণেই কিন্তু তাদের স্কোরটা ওই 200 কি 250 হয়নি, 165 রানেই তারা আটকে গিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের শুরুতে 44 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে ট্রাভিসের জুটিতে। অভিষেক শর্মা তিনি আউট হয়ে গেলেন। এরপরেও ট্রাভিস হেডের সঙ্গে ঈশান কিষানের আরও একটা পার্টনারশিপ হয়েছে 61 রানের, এবং ওইটা আমি বলছিলাম ইনিংসের 9th ওভারে গিয়ে তাদের স্কোর 1 উইকেটে 105 রানে তারা পৌঁছে গিয়েছিল। ওই 9th ওভারটা করছিলেন বরুণ চক্রবর্তী, যিনি ওই ওভারেও 4 ছক্কা খাচ্ছেন, এর আগেও একটা ওভার করেছিলেন 4 ছক্কা খেয়েছেন। ইনফ্যাক্ট ওই পয়েন্ট পর্যন্ত, লাস্ট বলের আগ পর্যন্ত যে 11টা বল বরুণ চক্রবর্তী করেছেন, সেই 11 বলে তিনি 29 রান দিয়েছিলেন। এবং 12 নম্বর বলটা শেষে 12 বলে 35 রান হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। সেটা হয় নাই, কারণ ওই লং হপ বলটা, যেটা আসলে ছক্কা মারতেই পারতেন ট্রাভিস হেড, ছক্কা মারাটাই উচিত ছিল ট্রাভিস হেডের, 61 রান করা ট্রাভিস হেড তিনি ওই বলটাতে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। এইখানে বোলারের কৃতিত্বের চেয়ে কিছু লাখ টাক তো আসলে লাগেই, কিন্তু ব্যাটসম্যান আসলে ওই একটা বাজে বলকে পানিশ করতে পারেন নাই। হেডের ওই আউটে পার্টনারশিপটা ব্রেক করলেন বরুণ চক্রবর্তী, এবং গুরুত্বপূর্ণ আরেকটা উইকেট হাইন্ডিক ক্লাসেন, যিনি এইবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ক্যামেরন গ্রিনের ওই ওভারটা থেকে ইনফ্যাক্ট একটা হাফ চান্সের মতো পেয়েছিলেন বাউন্ডারি লাইনে, লং অনে। রিঙ্কু সিং তার ক্যাচটা ধরলেও ধরতে পারতেন, এরকম একটা অবস্থা ছিল, কিন্তু সেই ওভারেই আবার মিড উইকেট থেকে দৌড়ে এসে স্কোয়ার লেগের দিকে ঝাঁপিয়ে পড়ে যেই ক্যাচটা ধরলেন রবম্যান পাওয়েল এই অ্যান্ডি ক্লাসেনের, সেইটা আসলে এবার আইপিএলের সেরা ক্যাচগুলোর মধ্যে থাকবে।
এবং ওই একটা স্টানারে আসলে স্টান্ড হয়ে গিয়েছে আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপরে গিয়ে আসলে তাদের আর কোনো জুটি জমে ওঠেনি, আর কেউই তেমন কিছু করতে পারে না। শুধুমাত্র ঈশান কিষান ছিলেন, তিনি ওইখানে একটা 42 রানের একটা ইনিংস খেলেছিলেন বলেই সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসটা এই 165 পর্যন্ত গিয়েছে। প্রথম যারা হচ্ছে গিয়ে ওই বলছিলাম যে 8.5 ওভারে 1 উইকেটে 100 রান তুলেছে, সেই দলটা পরের 10.1 ওভারে তারা আর মাত্র ওইখানটাতে 60 রান যোগ করতে শেষ 9টা উইকেট হারিয়ে তারা অল আউট হয়ে গিয়েছে মাত্র 165 রানে। এবং সেইখানটাতে কলকাতার দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর বোলিং ছিল দুর্দান্ত। বরুণ চক্রবর্তী প্রথম 11 বলে দিয়েছিলেন 29 রান, কোনো উইকেট পাননি। সেই বরুণ চক্রবর্তী তার পরের যে 13টা বল করেছেন সেই 13 বলে আর মাত্র 7 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। ফলে 4 ওভারের বরুণ চক্রবর্তীর বোলিং ফিগার হচ্ছে 4 ওভারে 36 রানে 3 উইকেট। সুনীল নারিন 4 ওভারে 31 রানে 2 উইকেট নিয়েছেন। এই দুই মিস্ট্রি স্পিনার মিলে 4-4 8 ওভারে 67 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। এইটার কোনো জবাবই আসলে কলকাতা নাইট রাইডার্সের এই বোলিং ডুয়োর কোনো জবাব সানরাইজার্স হায়দ্রাবাদের ছিল না। তাহলে এই যে ম্যাচটা হলো যেখানে কলকাতা নাইট রাইডার্স তারা টানা 3য় জয় পেল, সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ম্যাচ পরে হারলো আবার, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? খুবই অবভিয়াস, সানরাইজার্স হায়দ্রাবাদের সেই ব্যাটিং ধসটা, ট্রাভিস হেডের সেই ছক্কা মারার বলে আউট হয়ে যাওয়া স্পেশালি, এবং হাইনরিক ক্লাসেনের ওই একটা স্পেকটেকুলার ক্যাচ ধরা রফম্যান পাওয়েলের, এই দুইটা উইকেটই পরপর যে পড়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের, সেইখান থেকেই তারা আর রিকভার করতে পারেনি। সেইখান থেকেই তাদের এই ধসটা ট্রিগার করেছে। এই দুইটা উইকেটই তাই আমার কাছে এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে মনে হচ্ছে। নিশ্চয়ই আপনি একমত হবেন।